হ্যালো এভরিওয়ান, আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম। চলুন দেখে নিই কীভাবে এখান থেকে মাত্র কয়েক ধাপে আপনি আপনার শিক্ষার্থীদের জন্য একটি পূর্ণাঙ্গ প্রশ্নপত্র তৈরি করবেন। এবং প্রশ্নপত্রটি দেখতে হবে এরকম। এখানে এমসিকিউ আছে, শর্ট প্রশ্ন আছে এবং সৃজনশীলও আছে। আমাদের এই সার্ভিসটি ব্যবহার করার জন্য প্রথমেই আপনাকে আমাদের এখানে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এর জন্য আপনি প্রথমে লগ ইন বাটনে ক্লিক করবেন। তারপর এই লগ ইন পেজের নিচের দিকে সাইন আপ বাটনে ক্লিক করবেন এবং এখানে আপনি দুইভাবে সাইন আপ করতে পারেন। আপনার গুগল অ্যাকাউন্ট থেকে সরাসরি সাইন আপ করতে পারেন, অথবা আপনার নাম, ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে ম্যানুয়ালি সাইন আপ করতে পারেন। আমি অলরেডি সাইন আপ করে আছি, তাই আর সাইন আপ প্রক্রিয়াটি দেখাচ্ছি না এবং আমি আমার সাইন আপ করা অ্যাকাউন্টটিতে যাচ্ছি। আপনি এখান থেকে দুইভাবে প্রশ্ন তৈরি করতে পারেন, একটা অটো সিলেকশন পদ্ধতিতে এবং ম্যানুয়াল সিলেকশন পদ্ধতিতে। প্রথমে আমি দেখাবো কিভাবে অটো সিলেকশন পদ্ধতিতে প্রশ্ন তৈরি করা যায়। এজন্য আপনাকে উপরের দিকে প্রশ্ন তৈরি অপশনটিতে আপনার মাউসের কার্সরটিকে নিয়ে যেতে হবে এবং সেখান থেকে অটো সিলেকশন সিলেক্ট করতে হবে। এবং এখন যে পেজটি ওপেন হলো, এখানে আপনাকে বলে দিতে হবে যে আপনি কোন ক্লাসের কোন সাবজেক্টের জন্য প্রশ্ন তৈরি করতে চাচ্ছেন এবং কোন ধরনের কতগুলো প্রশ্ন চাচ্ছেন। আমি আপনাদের একটি প্রশ্ন বানিয়ে দেখাচ্ছি। এখানে আমি অষ্টম শ্রেণীর জন্য একটি প্রশ্ন বানাবো। সেক্ষেত্রে প্রথমে আমাকে গ্রুপ নির্ধারণ করতে হবে ক্লাস 1 to 8 এবং ক্লাস নির্ধারণ করতে হবে 8। এখন সাবজেক্ট হিসেবে আমি ধরুন তথ্য যোগাযোগ প্রযুক্তি নির্ধারণ করলাম। এর মধ্যে একটি চ্যাপ্টার নির্ধারণ করি, তথ্য যোগাযোগ প্রযুক্তি নিরাপদ ও নৈতিক ব্যবহার। এবং এখন প্রশ্নের ধরন নির্ধারণ করতে হবে। ধরি আমি বহুনির্বাচনী প্রশ্ন চাই 25টি। তো বহুনির্বাচনী সিলেক্ট করার পর কোয়ান্টিটিতে এসে 25 লিখে দিলাম এবং নিচের অরেঞ্জ কালারের বাটনটিতে ক্লিক করলাম। আপনারা দেখতে পাচ্ছেন এই বাটনে ক্লিক করার পর ডান দিকে জেনারেশন কিউ নামে অপশনটিতে একটি রুল অ্যাড হয়ে গেছে, যেখানে দেখাচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি, বহুনির্বাচনী প্রশ্ন এবং 25টির সাথে অধ্যায়ের নাম। অর্থাৎ এই অধ্যায়ের 25টি প্রশ্ন আমাকে দেওয়া হবে। এখন যদি আমি এই অধ্যায়ের 25টি প্রশ্নের সাথে অন্য একটি অধ্যায়েরও কিছু সংখ্যক প্রশ্ন চাই, তাহলে চ্যাপ্টার অংশে এসে শুধু অধ্যায়টি চেঞ্জ করে দিলেই হবে। ধরে নিন স্প্রেডশিটের ব্যবহার অংশ থেকে আমি 20টি এমসিকিউ চাই। সেক্ষেত্রে আমাকে এই সংখ্যাটি পরিবর্তন করে 20 করে দিতে হবে এবং নতুন আরেকটি রুল যোগ করে দিতে হবে আমাদের কিউতে। আমাদের কাজ হয়ে গেল। এখন আমরা পরবর্তী ধাপ। এরপরের কাজ হলো জেনারেট এক্সাম বাটনে ক্লিক করা এবং এখানে ক্লিক করলে আমরা প্রশ্নগুলো দেখতে পাবো। প্রশ্নগুলো চলে এসেছে এবং এই প্রশ্নগুলোকে একটি নাম দিয়ে সেভ করতে হবে। যেহেতু আমি ভিডিও তৈরির পারপাসে প্রশ্নটা তৈরি করলাম, তাই এটার নাম দিলাম ভিডিও এবং সেভ পেপার বাটনে ক্লিক করব। সেভ পেপার বাটনে ক্লিক করলে এখানে আপনি আমাদের যে প্লেনটি ব্যবহার করছেন সেই প্লেন মাফিক একটি ইউআই দেখতে পাবেন এবং এখানে আমি আমার প্লেন অনুযায়ী ইউআই দেখতে পাচ্ছি। ডিডাক্ট লিমিট সেভ বাটনে ক্লিক করলাম এবং এখানে ক্লিক করার পর আমাদের জন্য তৈরি হওয়া প্রশ্নটি তৈরি হচ্ছে এবং একটু অপেক্ষা করুন। প্রশ্নটি তৈরি হয়ে গিয়েছে এবং আমরা প্রশ্নটি দেখতে পাচ্ছি। আমাদের প্রশ্ন রেডি, সাথে আমরা একটি ডিফল্ট হেডার পেয়েছি, কিন্তু আপনি আপনার প্রতিষ্ঠানের নাম অনুযায়ী এই হেডারটি পরিবর্তন করতে পারবেন। এক্ষেত্রে আপনাকে এক্সাম হেডার এডিটর অপশনে এসে এই লেখাগুলোকে ইচ্ছেমতো চেঞ্জ করে দিতে হবে। ধরি আমরা এই নূর হোসেন একাডেমিটিকে চেঞ্জ করে অভিযাত্রা লিখে দিই, অভিযাত্রা। এবং আপনি দেখতে পাচ্ছেন যে আপনি এখানে যা লিখছেন আপনার মূল প্রশ্নপত্রেও সেই জিনিসটি রিফ্লেক্ট হচ্ছে। আপনি এই প্রশ্নপত্রটিকে আপনার মনের মতো করে কাস্টমাইজ করতে পারেন এবং এই কাস্টমাইজ অপশনগুলো আছে কনফিগারেশন সেটিংসে। এখানে দেখতে পাচ্ছেন ডিফল্টভাবে যেটি সিলেক্ট করা আছে তার নিচে গেলে প্রথমেই আপনি দেখতে পাবেন কলাম লেআউট এবং বাই ডিফল্ট এটি 2 সিলেক্ট করা আছে। আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে প্রশ্নগুলো 2টি কলামে দেখানো হচ্ছে এবং আপনি চাইলে 2টি কলামের পরিবর্তে 3টি কলামের মাধ্যমেও তাদেরকে দেখাতে পারেন। এখানে 3 ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছেন যে সঙ্গে সঙ্গে 2টি কলামের পরিবর্তে 3টি কলাম হয়ে গেল। আমি আবার 2টি কলামে ফেরত যাচ্ছি। তার নিচের দিকে নাম্বারিং স্টাইল আপনি দেখতে পাচ্ছেন 1 2 3, কোথাও 1 2 3। আপনি যদি চান প্রশ্নের নাম্বার 1 2 3 আকারে দেখাবে তাহলে 1 2 3 সিলেক্ট রাখবেন। আপনি যদি চান যে না এটা 1 2 3 আকারে দেখাক, তাহলে আপনি 1 2 3 সিলেক্ট করবেন এবং দেখুন সঙ্গে সঙ্গে প্রশ্নের নাম্বারগুলো চেঞ্জ হয়ে গেল। আমি আবার আগেরটিতেই যাচ্ছি 1 2 3-এ। এখন যেহেতু এখানে এমসিকিউ প্রশ্ন আছে, তাই এমসিকিউ এর অপশনগুলোকে কিভাবে দেখানো হবে আপনি সেটাও কন্ট্রোল করতে পারবেন। বাই ডিফল্ট ক খ গ দেখানো হবে। আপনি যদি চান এবিসি দেখাতে সেটাও দেখাতে পারবেন, ছোট হাতের এবিসি অথবা বড় হাতের এবিসি সবগুলোই দেখাতে পারবেন। আমি ক খ গতেই রেখে দিলাম এবং
অপশনটিকে বিভিন্নভাবে দেখাতে পারেন। ডিফল্টভাবে এটি অপশনের পরে একটি ডট চিহ্ন দেখাবে। আপনি চাইলে তাকে ব্র্যাকেটের মধ্যে রাখতে পারেন, কখনো ডাবল ব্র্যাকেট, আবার কখনো সিঙ্গেল ব্র্যাকেট। এবং এর নিচে আরেকটি অংশ আছে যেটার নাম হচ্ছে স্পেসিং অ্যান্ড ডিভাইডার্স। এখানে আপনি প্রশ্নগুলোর মধ্যেকার গ্যাপটিকে নিয়ন্ত্রণ করতে পারেন। বাই ডিফল্ট 14 পিক্সেল দেওয়া আছে। আপনি যদি চান যে কোনো গ্যাপ রাখবেন না, তাহলে এই স্লাইডারটিকে ধরে নিচের পেছনের দিকে নিয়ে যান। দেখুন প্রশ্নগুলো অল্প জায়গার মধ্যেই এঁটে গেল। আপনি চাইলে দুইটা কলামের মধ্যেও গ্যাপ নিয়ন্ত্রণ করতে পারেন। এই কলাম গ্যাপ অপশন থেকে কলাম গ্যাপ বাড়িয়ে দিলে গ্যাপ বাড়বে এবং কমিয়ে দিলে গ্যাপ কমবে। এবং আপনি দেখতে পাচ্ছেন যে দুইটা কলামকে সেপারেট করার জন্য এখানে একটা হালকা লাইন ব্যবহৃত হয়েছে। আপনি যদি চান যে লাইনটি থাকবে না, তাহলে কলাম ডিভাইডার লাইনটিকে ডিসেবল করে দিন। দেখুন লাইনটি চলে গেল। আমি আমার প্রশ্নের জন্য লাইনটিকে রেখে দিচ্ছি। এখন আমরা দ্বিতীয় কনফিগারেশন অপশন টেক্সট ফরম্যাটিংয়ে যাব। এখান থেকে আপনি চাইলে লেখাগুলোর আকার বড় ছোট করতে পারেন। প্রথমে আমি একটু বড় করে নিই, দেখতে পাচ্ছেন যে বড় হয়ে গেল, আবার ছোটও করা যায়। এখন আমরা দেখব ব্র্যান্ডিং এবং হেডার সেকশন। দেখতে পাচ্ছেন যে ম্যানুয়াল এবং স্মার্ট হেডার। আমরা স্মার্ট হেডার সিলেক্ট করি, এখানে পরিবর্তনটি খেয়াল করবেন। স্মার্ট হেডার সিলেক্ট করা মাত্রই আপনাকে আপনার প্রতিষ্ঠানের নাম সহ আরও অনেকগুলো ইনফরমেশন দিতে বলছে। এটাকে আপনি আপনার ইচ্ছে মতো কাস্টমাইজ করতে পারেন। শুধু হেডার নয়, আপনি চাইলে ওয়াটারমার্কও যুক্ত করতে পারেন। এখানে ওয়াটারমার্ক অংশটিকে এনেবল করে এবং ওয়াটারমার্কটিকে কনফিগার করতে পারেন। এখন আমরা দেখব কোয়েশ্চেন ফরম্যাটিং, কিভাবে প্রশ্নগুলোকেও বিভিন্নভাবে ফরম্যাট করা যায় এই অপশন থেকে। দেখতে পাচ্ছেন যে কোয়েশ্চেন ফরম্যাটিং অংশে অনেকগুলো অপশন রয়েছে। দেখুন প্রত্যেকটি প্রশ্নের সাথে সেই প্রশ্নের জন্য নির্ধারিত 1 নম্বর দেখানো হচ্ছে। আপনি যদি এটিকে দেখাতে না চান, তাহলে মার্কস অপশনটিকে ডিসেবল করে দেবেন। দেখুন সবগুলো মার্কস দেখানো বন্ধ হয়ে গেল। আপনি যদি চান যে রেফারেন্স বন্ধ করা হবে, অর্থাৎ এখানে যেমন বোর্ড বই এবং কোথাও কোথাও বোর্ড এবং সাল দেখানো হচ্ছে, সেটাকেও না দেখাতে চান, তাহলে এখান থেকে ইয়ার এবং সোর্স বন্ধ করে দিতে পারেন। আবার আপনি যখন উত্তরপত্র তৈরি করবেন, তখন সলিউশন ডিসপ্লে অংশ থেকে শো অ্যান্সারে ক্লিক করলে দেখুন প্রত্যেকটি প্রশ্নের সাথে তার উত্তর দেখাচ্ছে। আপনি সলিউশনও ক্লিক করতে পারেন এবং এক্সপ্লেনেশনও দিতে পারেন। এক্ষেত্রে আপনি প্রশ্নের সাথে বিস্তারিত ব্যাখ্যাও পেয়ে যাবেন। আরও একটি অপশন রয়েছে, আপনি এখান থেকে নিচের কাজগুলো করতে পারেন। কোয়েশ্চেন পেপার তো তৈরি করতেই পারবেন, পাশাপাশি অ্যান্সার শিট, লেকচার শিট এবং সাজেশন তৈরি করতে পারবেন। চলুন আমরা সাজেশন দেখি। এখান থেকে আপনি প্রত্যেকটি প্রশ্নকে সেই প্রশ্নের গুরুত্ব অনুযায়ী স্টার মার্ক করতে পারবেন। এখন আমরা দেখব আমাদের তৈরি করা এই প্রশ্নটিকে কিভাবে আমরা পিডিএফ আকারে ডাউনলোড করতে পারি। ডাউনলোড করার জন্য আমাদের উপরে প্রিন্ট বাটনটিতে ক্লিক করতে হবে। এটি আমাদেরকে একটি ডাউনলোডেবল পিডিএফ তৈরি করে দেবে এবং এখান থেকে আমরা সেভ বাটনে ক্লিক করলে ডাউনলোড করার অপশন চাইবে এবং বেশিরভাগ ক্ষেত্রে এটি ডাউনলোড ফোল্ডারেই ডাউনলোড করবে এবং আমরা এটিকে নিজেদের মতো নাম দিয়ে ডাউনলোড করতে পারি। এতক্ষণ আমরা দেখেছি কিভাবে অটো সিলেকশন পদ্ধতি ব্যবহার করে প্রশ্নপত্র তৈরি করা যায়। এখন আমরা দেখব কিভাবে ম্যানুয়াল সিলেকশন পদ্ধতির মাধ্যমে প্রশ্নপত্র তৈরি করা যায়। এর জন্য আমাদের প্রশ্ন তৈরি অংশ থেকে ম্যানুয়াল সিলেকশন নির্ধারণ করতে হবে এবং এখানে এসে আমাদেরকে গ্রুপ নির্ধারণ করতে হবে। আমরা অষ্টম শ্রেণীর প্রশ্ন বানাচ্ছিলাম, এবারেও অষ্টম শ্রেণীর প্রশ্ন বানাবো। এই জন্য ক্লাস 1 to 8 গ্রুপ নির্ধারণ করে ক্লাস থেকে ক্লাস 8 নির্ধারণ করব। এবং আমরা এর আগে তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের প্রশ্ন বানিয়েছি, এবারেও সেটাই করব। তথ্য যোগাযোগ প্রযুক্তি থেকে তথ্য যোগাযোগ প্রযুক্তির নিরাপদ ও নৈতিক ব্যবহার অধ্যায় থেকে কয়েকটি প্রশ্ন নেব। এই অধ্যায়ে বিভিন্ন ধরনের প্রশ্ন রয়েছে। আমরা শুধুমাত্র বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে কাজ করব। এ কারণে আমাদেরকে বহু নির্বাচনী প্রশ্ন অংশটিতে সিলেক্ট করে দিতে হবে এবং এখান থেকে আমরা কয়েকটি বহু নির্বাচনী প্রশ্ন সিলেক্ট করি, ধরি এটি এবং এটি। এই অধ্যায় থেকে আমরা 2টি বহু নির্বাচনী প্রশ্ন নিলাম। এরপর আমরা অন্য একটি অধ্যায় থেকে আরও কয়েকটি বহু নির্বাচনী নিতে চাই। এখানে এসে চ্যাপ্টার থেকে চ্যাপ্টারটি চেঞ্জ করে ফেলি, স্প্রেডশিটের ব্যবহার। এবং এই চ্যাপ্টার থেকে প্রথমে এই প্রশ্নটিকে সিলেক্ট করলাম, তারপর এই প্রশ্নটিকে সিলেক্ট করলাম, তারপর এই প্রশ্নটিকে সিলেক্ট করলাম এবং আপনি চাইলে আপনার সিলেক্ট করে কোনো প্রশ্নকে বাদও দিতে পারেন এবং এই প্রশ্নটিকে বাদ দিয়ে দিলাম। আমাদের 4টি প্রশ্ন নিয়ে একটি প্রশ্নপত্র তৈরি করার উদ্দেশ্য ছিল। আমরা প্রশ্নপত্রটি এখন তৈরি করব। এর জন্য আমাদেরকে ক্রিয়েট পেপার বাটনে ক্লিক করতে হবে। আমরা একটু অপেক্ষা করি এবং এখন আমাদেরকে কালেকশন নেম দিতে বলছে, যেটা অটো সিলেকশন পদ্ধতিতেও দিতে বলেছিল। এখানে আমরা দেব ম্যানুয়াল সিলেকশন, যেহেতু আমরা ম্যানুয়াল সিলেকশন পদ্ধতিতেই এই প্রশ্নটি তৈরি করছি। এবং সেভ পেপার বাটনে ক্লিক করলাম এবং তারপরে এই বাটনটিতে ক্লিক করলাম। কিছুক্ষণ ওয়েট করি, তাহলে আমরা আমাদের প্রশ্নপত্রটি পেয়ে যাব।
প্রশ্নপত্রটি রেডি হচ্ছে। প্রশ্নপত্রটি আমরা পেয়ে গিয়েছি এবং এখন কি করতে হবে এটি আপনারা খুব ভালোভাবে জানেন। এর আগে যখন আমরা অটো সিলেকশন পদ্ধতিতে প্রশ্ন তৈরি করেছিলাম তখনই আমরা দেখিয়েছিলাম যে এখানে কিভাবে প্রশ্নপত্রটিকে নিজের ইচ্ছে মতো কাস্টমাইজ। প্রিন্ট বাটনে ক্লিক